খেলা শেষ। যদি এন্টারপ্রেনারশিপ, কেন ওমেন এন্টারপ্রেনারশিপ এর কথা আসছে, যে আমাদের যে টোটাল যে এন্টারপ্রেনারশিপের যে বাংলাদেশের স্ট্রাকচার আছে তার 5 ভাগেরও নিচে হচ্ছে ওমেন এন্টারপ্রেনারশিপ, 95 ভাগের উপরে হচ্ছে আপনার এবং ওমেন এন্টারপ্রেনারশিপ যেগুলো আছে সেগুলো আবার রিয়েল মানে মহিলা এন্টারপ্রেনার কিন্তু কম। হাজবেন্ড অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য মহিলাদের নাম দিয়ে করে, অথবা হাজবেন্ড তার অ্যাকাউন্ট ক্লাসিফাই হয়ে গেছে, তাই সে ব্যবসা করতে গিয়ে আটকে গেছে, তখন সে নিজের নামে করতে না পেরে মহিলাদের নামে করে। সেই জন্য বাংলাদেশ ব্যাংকের হচ্ছে যে বিভিন্ন ধরনের আপনারা দেখেন যে এনজিও দের ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে মহিলাদের এম্পাওয়ারমেন্ট করা। তো বাংলাদেশ গভর্নমেন্টের ওয়ান অফ দ্য প্রায়োরিটি হচ্ছে যে মেয়েদেরকে কি করে এম্পাওয়ারমেন্ট করে আমাদের মেইন স্ট্রিমের শক্তির সাথে করা যায়। এমনিতে বলা হয় গোটা পৃথিবীতে যদি আমরা 50-50 ধরি রাউন্ড অফ করার জন্য ছেলে মেয়ে, তাহলে আমাদের দেশে এই 50% জনসংখ্যাকে আমরা আনইউটিলাইজ রেখে একটা দেশের উন্নতি হতে পারে না। এটা অ্যাজ এ মুসলিম প্রধান দেশ হিসাবে বা যে সমস্ত দেশে মুসলিম আছে সেই সমস্ত দেশ আবার খুব লাক্সারি। আপনি মিডল ইস্টে দেখেন তাদের কাজ না করলেও কোনো অসুবিধা নাই, সুতরাং তাদের মহিলাদের ওই সিনেমা টিনেমা দেখলেই হয়। কিন্তু আমাদের মতো দেশে যেখানে আমাদের প্রত্যেকটা এমন দেখা গেছে যে একটা ফ্যামিলিতে এখন দুইজনেই কাজ করা একটা অপরিহার্য পার্ট হিসাবে দেখা যাচ্ছে। তো এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক ওপেন এন্টারপ্রেনারশিপের জন্য বিভিন্ন ধরনের স্কিম এবং বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি চালু করবে। এক্ষেত্রে এটা নিয়ে আজকে আমরা ডিটেলস আপনাদের সাথে আলাপ করব। প্রথমে যদি আমি আসি সোজা কথায় যে ওমেন এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করতে গেলে আপনাদের কি কি জ্ঞান থাকা প্রয়োজন, তাই না? তো সেইটাকে যদি আমরা 4টা ভাগে ভাগ করি তাহলে প্রথম আসতেছে হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা ও বাজেট। যে আপনি যে কোনো ব্যবসা করতে গেলে যেটা আপনাদের প্রথম দরকার, যে আপনি ওই পার্টিকুলার বিজনেসের আয়, ব্যয়, প্রফিট, ক্যাপিটাল রিকোয়ারমেন্ট কি হবে এইটার উপরে একটা আইডিয়া থাকতে হবে এবং এইটার উপরে একটা আপনার লিখিত প্রস্তাবনা তৈরি করতে হবে। আপনি যে ব্যবসাটাই করতে যাচ্ছেন না কেন সেখানে আপনার মূলধন কত, আপনি সেখানে কত খরচ করবেন, কত বিক্রি করবেন, কত আপনি সেখান থেকে ইনকাম করবেন এবং কত টাকা আপনি ব্যাংকে লোন শোধ করবেন, এইগুলোকে বলা হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা অফ দ্যাট পার্টিকুলার বিজনেস। কেমন এই জিনিসটা কিভাবে তৈরি করবেন সেটা আবার এখানে খুব ডিসকাস হবে, যে আপনি ব্যালেন্স শিট কিভাবে তৈরি করবেন, আপনি ইনকাম স্টেটমেন্ট কিভাবে তৈরি করবেন। আপনি যেভাবেই করেন না কেন যেটার একটা নিয়ম আছে, বাট আপনার মতো করেই আপনাকে প্রথমে একটা বাজেট তৈরি করতে হবে। এরপরে বলতেছে যে কেন এটা দরকার। আমরা সবসময় একটা জায়গাতে ভুল করে থাকি, সেই ভুলটা হলো আমরা ব্যবসা করতেছি এর সাথে আমাদের ব্যক্তিগত খরচকে মিলিয়ে ফেলি। আপনি ওই দেখবেন যে ব্যবসায়ের টাকা ভিতর দিয়ে আপনারা জমি কিনতেছেন, বা আপনি আপনার একটা পার্সোনাল এক্সপেন্ডিচার করছেন, বা আপনার বাসার কোনো খরচ করছেন, তাহলে তো ব্যবসার হিসাব কিতাব কত লাভ হচ্ছে লস হচ্ছে আপনি বুঝতে পারবেন না। তার অর্থ হচ্ছে যে আপনাকে ব্যবসার খরচটা ব্যবসার খরচের ভিতরেই রাখতে হবে, যাতে করে আপনি একটা অ্যাকাউন্টেবিলিটির ভিতরে থাকেন। আপনি অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ অথবা অ্যাট দ্য এন্ড অফ দ্য উইক আপনি বুঝতে পারেন
যে এই ব্যবসার থেকে আসলে আপনার লাভ হচ্ছে কি লস হচ্ছে। আর যদি এই ব্যবস্থাপনাটা না থাকে, তো তাহলে আপনি যদি এখান থেকে আপনি বাজার খরচ করছেন, এখান থেকে এই জামা কাপড় কিনছেন, এখান থেকে জমি জমা কিনছেন, তাহলে কিন্তু আপনি ব্যবসা কোন দিকে যাচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন না, এবং একসময় আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। দ্বিতীয় হচ্ছে যে আপনি যে ব্যবসাটা করতে যাচ্ছেন এই ব্যবসা সংক্রান্ত ব্যাংকিং সুবিধাদি কি, কারণ আপনি কোনো ব্যবসা তো নিজের টাকা দিয়ে করতে পারবেন না, পারবেন না। তো তাহলে এখানে গভর্নমেন্ট কর্তৃক কি কি সুবিধা দিচ্ছে, মহিলা বিষয়ক মন্ত্রণালয় কি কি সুবিধা দিচ্ছে, বাংলাদেশ ব্যাংক কি কি সুবিধা দিচ্ছে, এবং সেই সুবিধাগুলো কোথা থেকে আপনি পাবেন, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আপনি একটা ব্যবসা আছে, এখানে সবাই দেখি বুটিকের ব্যবসা করে, তো বুটিকের ব্যবসা করলে এটার মার্কেট আছে কিনা, এটার কতজন কম্পিটিটর আছে, আপনি ব্যবসাতে থাকলে তাদের সাথে আপনি কম্পিটিশনে পারবেন কিনা, এটার একটা সম্ভাব্যতা আপনাকে যাচাই করতে হবে। কেমন? অনেক ব্যবসা আছে দেখবেন যে অনেক বড় বড় এন্টারপ্রেনার এই ব্যবসাতে চলে এসছে, অনেক বড় বড় এন্টারপ্রেনার। এখন আপনি নতুন ঢুকে এর সাথে পারবেন কিনা, বা আপনি এটার সাথে কি অ্যাডিশন করলে, কি অ্যাড করলে আপনি এদের সাথে কম্পিট করতে পারবেন, সেই জিনিস সম্পর্কে আপনাদের জ্ঞান অর্জন করতে হবে। তৃতীয় হচ্ছে এই যে ঋণ সুবিধা, এই ঋণ সুবিধা কি কি ঋণ সুবিধা আছে, কত পার্সেন্ট রেটে আপনি ঋণ সুবিধা পাবেন, কত বছরের জন্য আপনি ঋণ সুবিধা পাবেন, সেই রেট এবং সেই সময়টা আপনি যদি পেমেন্ট করতে চান তাহলে সেই পরিমাণ সেলস আপনার হতে হবে, বিক্রি হতে হবে। কেমন? সেই পরিমাণ, তাহলে সেই পরিমাণ বিক্রি আপনি যে ব্যবসা করছেন সেখান থেকে ওই ঋণ এটা পাবেন কিনা সেটাও আপনার মাথায় রাখতে হবে। তৃতীয়ত হচ্ছে তাহলে আপনাকে ব্যাংকিং জানতে হচ্ছে। ব্যাংকিং জানতে গেলে এখনকার ব্যাংকিং হচ্ছে ডিজিটাল ব্যাংকিং। আপনার এই মোবাইল অ্যাপসের মাধ্যমে কি করে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন, কি করে আপনি লোন স্যাংশন নিতে পারবেন, কি করে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন, কি করে আপনি এটিএম থেকে টাকা উঠাতে পারবেন, কি করে সাপ্লায়ারকে পেমেন্ট করতে পারবেন, কি করে বায়ারকে পেমেন্ট করতে পারবেন, কি করে আপনি র মেটেরিয়াল কিনতে পারবেন, এই সমস্ত জিনিসগুলা আপনার ব্যাংক যেভাবে চলে সেইভাবে সেই পরিস্থিতি বা সেই প্রসিডিওর গুলা সম্পর্কে আপনাদের আইডিয়া থাকতে হবে। কেমন? 4 নাম্বার হচ্ছে এই যে ব্যবসা করছেন সেই ব্যবসা সংক্রান্ত ব্যাপারে সরকারের বিধিবিধান কি আছে, সরকারের কত টাকা ভ্যাট দিতে হবে, সরকারের কত টাকা ট্যাক্স দিতে হবে, সরকারের কোনো রেস্ট্রিকশন আছে কিনা, সেই সংক্রান্ত জিনিসগুলা আপনাদেরকে, তাহলে 4টা জিনিস আমি আবার বললাম। প্রথম হচ্ছে একটি আর্থিক ব্যবস্থাপনা ও বাজেট তৈরি করতে হবে। দ্বিতীয় হচ্ছে এইটার নিতে গেলে আপনার কি কি ব্যাংক সুবিধা পাবেন, কোথায় পাবেন, কত টাকা পাবেন, এটা সম্বন্ধে জানতে হবে। তৃতীয়ত ব্যাংকের প্রসিডিওর, ব্যাংকিংটা জানতে হবে। চতুর্থত সরকারের আইন কানুন এবং নীতি সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তাহলে এই জিনিসগুলো আপনি পাবেন কোথায়? এই জিনিসগুলো পাবেন হচ্ছে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে আপনি এই জিনিসগুলো শিখতে হবে। তারই একটা পার্ট হচ্ছে আজকের এই প্রশিক্ষণের ব্যবস্থা করা। এছাড়াও মহিলা বিষয়ক অধিদপ্তর আছে, সেখানে কিন্তু বিভিন্ন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের প্রোগ্রাম হয়, সেটা অনলাইন হয়, অফলাইন হয়। এখানেও আছে বোধহয় মহিলা বিষয়ক অধিদপ্তর, আছে না? আছে। সেখানে দেখবেন যে ওমেন এন্টারপ্রেনারশিপের উপরে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়, ইভেন খাতা কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। আমাদেরও কিন্তু একটা প্রোগ্রাম আছে মাসব্যাপী এন্টারপ্রেনারশিপ, মহিলা এন্টারপ্রেনারশিপ তৈরি করার। কেমন? এটা আমরা এবার দুই জায়গায় করছি না, এটা আমাদের 3 নম্বর প্রোগ্রাম চলছে। সেটা রাজশাহীতে আমাদের সামনে হয়তো হবে। 1 মাস ব্যাপী আমরা এই যে কথাগুলি বললাম এই কথাগুলির উপরে আমরা ট্রেনিং দিয়ে থাকি। চুয়াডাঙ্গায় চলতেছে এখন।
তো তারপরে বিভিন্ন ধরনের এনজিও আছে, তারা এই মহিলা এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে, সেখান থেকেও আপনারা প্রশিক্ষণ নিতে পারেন। তাহলে আপনাদের যে ইয়েটা হচ্ছে যে ওমেন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের জন্য যদি কেউ সরাসরি, আপনি যদি মনে করেন যে আমি কালকে এই বিজনেসে নেমে গেলাম, বর্তমানে যে মার্কেট আছে এই বিজনেসে পারবেন না, এই মার্কেটে পারবেন না। যারা নেমে যে এস্টাবলিশ হয়ে গেছে, তারা যেভাবেই নামুক না কেন, তারা তো মার্কেটে আছে, তাই না? তাদের একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে। আর আপনি নতুন করে ঢুকতে যাচ্ছেন, আগের সময় আর এখনকার সময় এক নয়। এখন যে কোনো বিজনেস হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে। আপনি এমন কোনো সেক্টর না দেখবেন না যেখানে বাইরের থেকে একটা এন্টারপ্রেনার এসে এখানে আপনার তাদের ব্যবসা এস্টাবলিশ করছে। তারা গ্লোবাল মার্কেটে তাদের প্লেয়ার হচ্ছে। এখন আমাদের ভিতরে যারা আবার দেখছেন যে খুব ভালো করছে, এরা আবার বিদেশে এক্সপোর্ট করা শুরু করছে। এখন তাদের যে ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, তাদের যে প্রফিটেবিলিটি, আর আপনি এখানে ক্ষুদ্র হিসাবে তৈরি করলেন, এটা তাদের সাথে পারবেন না। আপনারা দেখেছেন যে বর্তমান সময়ে যে ছোট ছোট যে পোল্ট্রি ফার্মগুলো ছিল, এগুলো সবগুলো বন্ধ হয়ে গেছে। কারণ এই পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে এত বড় বড় মার্কেট প্লেয়ার আসছে, তারা তাদের সাথে আর কস্টিং এ তোলাতে পারছে না। সুতরাং বা এরকম ভাবে আরো অনেক ইয়ে বলা যায় যে আগে স্পেশালি মেয়েরা বেশি করতে হচ্ছে, যে আমি শুরু করেছিলাম যেভাবে, যে বুটিকের ব্যবসা করতো। এখন বুটিকে অনেক বড় বড় বিজনেসম্যান তাদের বুটিকে তারা নেমে গেছে, যার ফলে আপনি ইন্ডিভিজুয়াল বেসিসে যখন কোনো বিজনেস করতে যাচ্ছেন, সেই বিজনেস আর ভাইবল হচ্ছে না। কেমন? তো তাহলে আপনাকে প্রথম যে জিনিসটা হচ্ছে যে যে ব্যবসাটা করবেন সেই ব্যবসা সম্পর্কে আপনাকে জানতে হবে। যে ব্যবসায় করেন না কেন, সেই ব্যবসা সম্পর্কে আপনাকে জানতে হবে। কিভাবে জানবেন? কোথা থেকে জানবেন? প্রশিক্ষণের মাধ্যমে। এবং দ্বিতীয়ত হলো কি হবে, সেই ব্যবসা করতে গেলে সেই ব্যবসার একটা আর্থিক ব্যবস্থাপনা করতে হবে, সেটা প্রফিটেবিলিটি ক্যালকুলেট করতে হবে, ক্যাপিটাল ইনজেক্ট করতে হবে, ব্যাংকিং ফ্যাসিলিটি পেতে হবে, ব্যাংকিং সেবা জানতে হবে, অগ্রাধিকার বেসিসে বা কম রেটে যে কোথা থেকে ফান্ড পাওয়া যায়, সেই জিনিসটা আপনাকে জানতে হবে। জেনে বুঝে ট্রেনিং নিয়ে তারপরে আপনাদেরকে ওই ব্যবসাতে এগোতে হবে। কেমন? এটা নাম শুনে মনে হচ্ছে যে এটা বোধহয় খুব কঠিন কাজ। মোটেই কঠিন কাজ না। যে কাজটা একটা ছেলেদের পক্ষে অনেক সোজা, তারা ঘরের থেকে যে কোনো জায়গায় একটা প্রশিক্ষণ নিতে পারে। তাদের এই ব্যবস্থাপনার বিষয়েও তাদেরকে জ্ঞান নিতে পারে, নিয়ে তারা সহজেই, বিকজ এইটা তাদের দায়িত্বের ভিতরে পড়ে। এখন আপনাদেরও একটা দায়িত্বের ভিতরে চলে এসছে, কারণ আপনারা নিজেরাও অনেক ইন্টারেস্টেড হয়েছেন এবং অনেক ওমেন এন্টারপ্রেনারশিপ তারা অনেক বড় বড় এস্টাবলিশ হয়ে গেছে। আমাদের ঢাকাতে অনেক এন্টারপ্রেনার আছে যারা আমাদের ক্লায়েন্ট, এবং তারা অনেক ভালো করছে। কেমন? এখন আপনি যেরকম করছেন, আপনার ছেলে মেয়ে, হাজবেন্ড, ভাই, তাদেরকেও আপনাদের সাথে অবশ্যই রাখতে পারেন, এবং তাদেরকেও আপনি হয়তো প্রশিক্ষণ নিলেন বা তারা প্রশিক্ষণ নিল, আপনি ব্যবস্থাপনার দায়িত্বে নিলেন, আপনি মার্কেটিং এর কাজ নিলেন, বিভিন্নভাবে ভেঙে ভেঙে। কিন্তু আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যেটা বলছি, যে টোটাল জিনিসটাকে একটি আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে, একটি প্ল্যানিং এর মাধ্যমে আপনাকে এই জিনিসটাতে আগাতে হবে। না হলে এটা একদম আগুনে ঝাঁপ দেওয়ার সমপরিমাণ হয়ে যাবে। আপনি যে ক্যাপিটালটুকু আছে সেটুকু হারিয়ে আপনি শেষ হয়ে যাবেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আপনাকে নতুন কিছু করতে হবে, এই ধ্যান ধারণা নিয়ে আসেন। ট্র্যাডিশনাল জিনিসে ঢুকতে দেন না। নতুন কি হতে পারে? অনেক কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে। আপনাদের যেটা আপনারা এখন অনলাইনের সময়, এখন তো দেখতেছি যে আপনি যে কোনো প্রোডাক্ট তৈরি করে অনলাইনে দিলে আপনার বিক্রি হয়ে যাচ্ছে। জাস্ট একটা আপনার মার্কেটিং বা বাজারের এই টানাটানি করার দরকার পড়ছে না, তাই না? যেরকম আমি আর্থিক ব্যবস্থাপনার ভিতরে যে কাজটা করছি, আপনার ওমেন এন্টারপ্রেনারশিপের আমাদের সাথে যে সমস্ত কাস্টমাররা আছে,
তাদের একটা তো গেল বুটিক ছাড়াও তাদের বিভিন্ন ধরনের আপনি ওই যে হ্যান্ডিক্রাফট যেটা বলে, বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফট, হাতের তৈরি জিনিসপত্র। ইভেন আপনি আপনার কোনো আইডিয়া নাই যে বাংলাদেশ থেকে একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু পুতুল বাইরে এক্সপোর্ট হয়, কাপড়ের পুতুল, মানে প্লাস্টিক না, কাপড়ের। এটা কিন্তু একটা হিউজ ডিমান্ড আছে বাইরে, খেলনা খেলনা তৈরি করে, এবং এটার একটা ভালো মার্কেট আছে। কেমন? তারপরে আমাদের নকশি কাঁথা এক্সপোর্ট হচ্ছে, যেটা টাঙ্গাইলের দিকে ওরা তৈরি করে, ওইটা বাইরে এক্সপোর্ট হচ্ছে। কেমন? তারপর আমাদের ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি হতে পারে। আপনাদের এই এলাকাতে প্রচুর আম হয়, সেই আম কিন্তু প্রচুর নষ্ট হয়। সেই আমগুলাকে আপনি দেখবেন যে আমরা বাইরে থেকে কি করি, ওই আমকে প্রসেস করে, একটা আছে শুকনা ড্রাই করে আমরা ওরা প্যাকেট করে বিক্রি করে, আর একটা হচ্ছে যে এই আমকেই এমনভাবে প্রিজার্ভ করে, বাইরে থেকে দেখে মনে হবে যে একদম আপনার এটা কেরালাতে, ইন্ডিয়াতে কেরালা আছে, কেরালা থেকে ওখানে এক্সপোর্ট করে বাইরে। আমি লন্ডনে দেখছি যে আপনার মনে হচ্ছে যে একদম আমটা বোধহয় এক্ষুনি কাটা, মানে কেটে রাখা অবস্থায় প্যাকেটের ভিতরে প্রিজার্ভ করে ওইভাবে করা হচ্ছে। বা আপনাদের এখানে অনেকেই আছেন, আমাদের অনেকেই খায় আর কি, যে আমের আমসত্ত্ব, হ্যাঁ, এটাও কিন্তু খুব সুন্দর করে, বাট আমাদের প্রেজেন্টেশন নাই। সমস্যা হচ্ছে যে আমাদের প্রেজেন্টেশন নাই, আমরা করি আনহাইজেনিক, দেখে কেউ কিনতে চায় না, খেতে চায় না। কিন্তু বাইরের যখন কোনো ইন্ডাস্ট্রিয়াল ইয়ের জন্য করবেন, এটা যত খরচ হবে তৈরি করতে, তার থেকে বেশি খরচ করতে হবে আপনার প্যাকেজিংয়ে, হাইজেনিক মেনটেন করতে, তাহলে এটাকে আপনি মার্কেটেবল করতে পারবেন। কেমন? তো আপনাদের, আমার কাছে মনে হচ্ছে যে আজকের এই প্রোগ্রামের আরো অনেক বিস্তৃত আলোচনা হবে এখানে। আপনারা আমার কয়টা পর্যন্ত চলবে? 6টা? 5টা? আপনাদের যে কোনো ধরনের কোনো কোশ্চেন থাকলে, আপনাদের যদি কোশ্চেন এরকম হয় যে আমি কত টাকা লোন পাবো, আমি যে কোনো জায়গায় গিয়ে আমাকে কোশ্চেন করে, স্যার আমি কত টাকা পাবো, আপনি কত টাকা দিবেন? কোশ্চেন হচ্ছে যে আপনি কত টাকা পাবেন বা দিবেন, এটা না, আপনার কত টাকা দরকার এটা আপনাকেই প্রমাণ করতে হবে। আপনার দরকার হচ্ছে 1 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা, মানে এটা কোনো তো মাছের বাজার না। আমি আপনাকে দিলাম, না আমি আপনাকে 5 লাখ টাকা দিব না, তাহলে তো ওই 5 লাখ টাকা দিয়ে 10 লাখ টাকার ব্যবসা হবে না। আপনাকে সেই কাগজটা তৈরি করতে হবে। আমাদের ব্যাংকে আপনাদের যে লোন পাওয়ার সবচেয়ে বড় অসুবিধা যে আপনারা আপনাদের ডিমান্ডটাকে এস্টাবলিশ করতে পারেন না খাতা কলমে। সেটাই এখানে আপনাদেরকে শেখানো হবে যে আপনি কি করে এই প্রজেক্ট ফিজিবিলিটি রিপোর্ট বলা হয়, এই প্রজেক্ট ফিজিবিলিটি রিপোর্ট কি করে তৈরি করবেন। এটা ব্যাংকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমি আপনাকে কত টাকা দিব, এইটা ইজ নট এ কোশ্চেন। আমরা রয়েছি, যেটা দরকার সেটাই দিব। আপনাকে ওখান থেকে কমও দিব না, ওখান থেকে বেশিও দিব না, কিন্তু আপনি আমাকে কনভিন্স করতে হবে যে আপনার এই জায়গাটাতে আপনার এত টাকা দরকার। দ্বিতীয় কথা হলো যে কোনো ব্যবসা ব্যাংকে টাকা দিয়ে 100% যদি করতে চান, সেই ব্যবসা ভায়াবল হবে না। সেখানে অবশ্যই মিনিমাম আপনার 30 to 40% আপনার ইকুইটি থাকতে হবে, আর বাকি 60 to 70% আপনার ব্যাংক লোন হতে পারে। এই হিসাবে না হলে, এবং বাংলাদেশ ব্যাংকেরও যে আছে, এটা রেশিওটা এইভাবে বলা আছে, এই হিসাবে না হলে আপনার সেই ব্যবসা ভায়াবল হবে না। বিকজ ইচ অ্যান্ড এভরি মানি হ্যাজ এ কস্ট। আপনার প্রত্যেকটা টাকার একটা খরচ আছে, প্রত্যেক দিনের খরচ আছে। সুতরাং এইভাবে চিন্তা করে আপনাকে এই পথে এগোতে হবে। হ্যাঁ, তো জিনিসটা হলো, আমি এভাবে একটা গল্প বলে শেষ করি। সেটা গ্রামে একটা ওই যে হাতুড়ে ডাক্তার আছে না, বলে যারা, সে হাতুড়ে ডাক্তার ছিল। সে মানুষের ছোটখাটো ফোড়া হলে সে তার খুঁট দিয়ে কেটে ফেলত। অনেক বড় ডাক্তার আছে, সে ওইখানে গ্রামে ডাক্তার আছে, তো সে তো আর কাটতে পারে না। তো
তার কাছে যায় না, সবাই ওর কাছে যায়, ও ছোট ইয়ে হলে ও খুদ দিয়ে কেটে ফেলে। তখন ওই ডাক্তার করছে কি, ওই ইয়েকে ডাকছে, নাপিতকে, যে এই তুমি যে এভাবে কাটো, তুমি জানো যে এইখানে কাটতে গেলে এখানে এই ভেইন আছে, এটা কেটে গেলে মুখ বাঁকা হয়ে যাবে, তার ঘাড় বাঁকা হয়ে যাবে, তার সে মারা যেতে পারে, তুমি কাটো কেন, এখান থেকে এই আছে, এগুলো শিখাই দিচ্ছে। এরপরে সে গেছে, সে আর কাটতে পারে না, সে আর কাটতে পারে না, তার মাথার ভিতরে ঢুকে গেছে। তো সেই কারণের জন্য আপনারা যখন এটাকে নেগেটিভলি নেবেন না, আপনারা যখন জিনিসটা জানবেন, তখন জেনে শুনে বুঝে যদি আপনি কোনো কিছু করেন, তাহলে ক্ষতির বা রিস্ক, এটাকে বলা হয় ক্রেডিট রিস্ক, তখন আপনাদের রিস্ককে মিনিমাইজ করতে পারবেন। এই রিস্কটাকে অনেক কমে যাবে, বিজনেস রিস্কটা কমে যাবে। আর যদি আপনি না বুঝে না শুনে যদি আপনি কোনো ব্যবসা করেন, আপনি হয়তো করতে পারবেন, কিন্তু কোথা দিয়ে কি ক্ষতি হয়ে যাবে আপনারা নিজেও বুঝতে পারবেন না। অল অনেস্টার দেখবেন যে আপনার নাই, আপনার কোনো মূলধন নাই, আপনি শেষ হয়ে গেছেন একদম। সেই কারণের জন্য আমাদের যে কোনো ধরনের ফাইন্যান্সিং এর ক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আপনি ব্যবসায় ঝুঁকি থাকবে, ব্যবসা মানেই হচ্ছে ঝুঁকি, এমন কোনো ব্যবসা নাই যেখানে কোনো ঝুঁকি নাই, বাট এই ঝুঁকিটা কতখানি এইটা অ্যাসেসমেন্ট করার, এটা জানা আপনাদের দায়িত্ব। আপনাদের আজকের এই প্রোগ্রাম সার্থক হোক এবং আপনারা সবাই অনেক বড় বড় এন্টারপ্রেনার হয়ে আপনারা দেশ ও জাতির কি ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই করছি। আসসালামু আলাইকুম, আমি ফাতারা দোলন, রাজশাহী কেকস হাউসের স্বত্বাধিকারী। আমি একজন নারী উদ্যোক্তা। আমি মূলত হোমমেড ফুড নিয়ে কাজ করছি, তার সাথে আমি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি খাবার রিলেটেড, এবং রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আমি খণ্ডকালীন প্রশিক্ষক হিসেবে আছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।